ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7 এর কোশ্চেন অ্যান্সারগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 গোবি মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম ক অ্যান্টিলোপ হরিণ, অপশান খ কৃষ্ণ হরিণ, অপশান গ অপশান ঘ স্বর্ণ হরিণ। সঠিকটা হবে হচ্ছে অপশান গ হরিণ। প্যাকেট দিয়ে বলেছে হ্রদের পাশে সোনালী রঙের পাহাড়টির নাম অপশান ক মাউন্ট চেম্বারলিন, অপশান খ মাউন্ট ফুজি, অপশান গ মাউন্ট আবু, অপশান ঘ মাউন্ট এভারেস্ট। সঠিকটা হবে হচ্ছে অপশান ক মাউন্ট চেম্বারলিন। তারপর 1-3 বলেছে কোন পত্রিকায় জনগণ মন অধিনায়ক ও জয় হে গানটিকে ব্রহ্মসঙ্গীত হিসাবে পরিচিতি দেওয়া হয়েছে? অপশান ক সবুজ পত্রিকায়, অপশান খ তত্ত্ববোধিনী পত্রিকায়, অপশান গ প্রগতি পত্রিকায়, অপশান ঘ কল্লোল পত্রিকায়। সঠিকটা হবে হচ্ছে অপশান খ তত্ত্ববোধিনী পত্রিকায়। তারপর 1-4 পুরন্দর সাইবেরিয়া থেকে মেঘ এনেছিল অপশান ক গোবিতে, অপশান খ সাহারাতে, অপশান গ আকলামাকানে, অপশান ঘ আটাকামাতে। সঠিকটা হবে হচ্ছে অপশান খ সাহারাতে। তারপর 1-5 নীরব এখানে অমর, অপশান ক তাঁতিপাড়া, অপশান খ জেলেপাড়া, অপশান গ কিষানপাড়া, অপশান ঘ বাগদিপাড়া। সঠিকটা হবে হচ্ছে অপশান গ কিষানপাড়া। তারপর 1-6 কাল স্রোত বলতে বোঝায় অপশান ক নদীর স্রোত, অপশান খ সময়ের স্রোত, অপশান গ সমুদ্রের স্রোত, অপশান ঘ ঝর্ণার স্রোত। সঠিকটা হবে হচ্ছে অপশান খ সময়ের স্রোত। তারপর 1-7 বলেছে নোট বই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান ক অবাক জলপান, অপশান খ আবোল তাবোল, অপশান ঘ হজবরল, অপশান ঘ পাগলা দাশু। সঠিকটা হবে হচ্ছে অপশান খ আবোল তাবোল। তারপর 1-8 সঠিক বানানটি হলো অপশান ক তে মুমূর্ষুর একটা বানান দিয়েছে, অপশান খ তে মুমূর্ষুর একটা বানান দিয়েছে, অপশান গ তে মুমূর্ষুর একটা বানান দিয়েছে, অপশান ঘ তে মুমূর্ষুর একটা বানান দিয়েছে। তাহলে সঠিক বানানটা হবে হচ্ছে অপশান ঘতে থাকা মুমূর্ষুর বানানটা। তারপর 1-9 আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে, টুকরো টুকরোতে রেখাঙ্কিত করা আছে। তাহলে রেখাঙ্কিত কথাটি ব্যবহৃত হয়েছে অপশান ক নিয়মিত অর্থে, অপশান খ গভীরতা অর্থে, অপশান গ বহুলতা অর্থে, অপশান ঘ অনুকরণ অর্থে। সঠিকটা হবে হচ্ছে অপশান ঘ অনুকরণ অর্থে। তারপর 1-10 ঢং ঢং করে ঘন্টা বাজলো। এখানে ঢং ঢং হলো অপশান ক রূঢ় শব্দ, অপশান খ শব্দদ্বৈত, অপশান গ যৌগিক শব্দ, অপশান ঘ ধন্যাত্মক শব্দ। সঠিকটা হবে হচ্ছে অপশান ঘ ধন্যাত্মক শব্দ। তারপর 1-11 রূঢ় শব্দের উদাহরণ অপশান ক হরিণ, অপশান খ গায়ক, অপশান গ বাঁশি, অপশান ঘ পঙ্কজ। সঠিকটা হবে হচ্ছে অপশান ক হরিণ। তারপর 1-12 ধন্যাত্মক শব্দের উদাহরণ হলো অপশান ক বাড়িঘর, অপশান খ ছমছম, অপশান গ লাগ লাগ, অপশান ঘ যাই যাই। সঠিকটা হবে হচ্ছে অপশান খ ছমছম। তারপর 2-1 বলেছে এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? এটা হবে হচ্ছে 400 বার। এটা বাংলায় 4 লেখা আছে, ঠিক আছে, এটা খেয়াল করবে। তারপর 2-2 আজ এত বছর পরে মনে নেই কার কোন কথা আজ মনে নেই? গানের পর তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। 2-3 মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তরটা হবে পুরন্দর চৌধুরীকে। তারপর 2-4 অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণী হলো অ্যামিবা ও প্যারামোসিয়াম। 2-5 বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? এখানে বর্ষায় গ্রামের পার্শ্ববর্তী মজা নদীর বিদ্রোহের কথা বলা হয়েছে। 2-6 পৃথিবীতে একদিকে নিশি হলে অন্যদিকে কি হয়? উত্তরটা হবে প্রভাত। তারপর 2-7 কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? মহান ব্যক্তি মানুষের মঙ্গলের জন্য জনহিতকর কাজ বা সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন, তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। 2-8 লেক সেভার কোথায় অবস্থিত? উত্তরটা হবে আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে। তারপরে হচ্ছে মনোহর হর্ম কথার অর্থ কি? উত্তরটা হবে হচ্ছে সুন্দর অট্টালিকা। তারপর 2-10 হোটেলওয়ালা কিভাবে সুরুয়া রান্না করত? হোটেলওয়ালা উনুনে চাপানো সুরুয়ার হাঁড়ির ঢাকনা খুলে এই বড় একটা কাঠের হাতা দিয়ে নাড়তে লেগে গেল, আর অমনি তার মুখ থেকে দাঁড়ি গোবজোড়া খুলে টপ করে হাঁড়িতে পড়ে সুরুয়ার সঙ্গে টকবক করে ফুটতে লাগলো। এইভাবেই হোটেলওয়ালা সুরুয়া রান্না করত। 2-11 হোটেলওয়ালা কোন পাত্রে স্বর্গের সুরুয়া খেতে দিয়েছিল? হোটেলওয়ালা কাঠের পাত্রে, এখানে পাত্র বলতে আর কি বাটি বোঝাচ্ছে, কাঠের বাটিতে স্বর্গের সুরুয়া খেতে দিয়েছিল।
2-12 টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল। টিয়া কাঁদলো কেন? টিয়া ভ্যাঁ করে কেঁদে উঠল কারণ মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু মরে যাবে আর সোনা টিয়ার ভাত খাবার সময় হয়ে গেছে। এই দুটো কারণের জন্য টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল। 2-13 আমাদের কম খেতে দিও। বক্তা কম খাবার চেয়েছিল কেন? কম খাবার খেতে চেয়েছিল কারণ তাদের কাছে বেশি পয়সা ছিল না। তারপর 2-14 জাদুকর কিভাবে পরীদের রানীর নাচ দেখালো। রানীর গোলাপি মুখে কি সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপোলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো। যেই ঘোড়া মাথা নেড়েছে আর ঘণ্টার মালা ঝুমুর ঝুমুর বেজে উঠেছে, অমনি এক ঝাঁকি দিয়ে দড়ির ফাঁস ঝেড়ে ফেলে পরীদের রানী 2 ঘোড়ায় পা রেখে নেচে উঠেছে। তবে জাদুকর পরীদের রানীর নাচ দেখালো। তারপর 3-1 আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত। বক্তা কে? সে কেন একথা বলেছে? সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পে উদ্ধৃত অংশটির বক্তা কার্পভ কন্যা অসীমা। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী এমন এক ধাতব গোলক আবিষ্কার করেছিলেন যার এক স্থানের মেঘ চুরি করে অন্য স্থানে অর্থাৎ দেশে নিয়ে যাওয়া সম্ভব। এই অশুভ আবিষ্কার করে তিনি কার্পভকে জব্দ করতে চেয়েছেন। এমনকি রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ এ ব্যাপারের বিরুদ্ধে আইন করার কথা বলেছে। এ কারণেই কার্পভ কন্যা পরিচয় গোপন রেখে পুরন্দরের ভাইঝি সেজে জেনে নিয়েছে শঙ্কর ধাতু দিয়ে তৈরি বিশেষ কাহিনী। তারপর সুযোগ বুঝে ছোট্ট রিভলভার বের করে পৃথিবীর ক্ষতি রোধ করার জন্যই সে একথা বলেছে। 3-1 অথবা পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। পুরন্দর কে? পুরন্দরের মুখ কখন হাঁ হয়ে গেল? কে তার জন্য এই উত্তরটা লিখলে হবে। পুরন্দর চৌধুরী হলেন একজন নামজাদা বৃষ্টিবিজ্ঞানী। 50-এর কাছাকাছি বয়সে এই বিজ্ঞানী সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সমগ্র বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। খ্যাতনামা বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী যখন জানতে পারলেন যে আগে থেকেই করে রাখা কম্পিউটার প্রোগ্রামিং এর কৌশলে তাদের রকেটটিকে অসীমা বায়ুমণ্ডলের অনেক উপরে নিয়ে গেছে এবং যেখানে পারদের সঙ্গে 11টি ধাতু মিশিয়ে তার নির্মিত ধাতব ক্রমে ক্রমে ঠান্ডা হয়ে আসছে, তখন পুরন্দরের বিস্ময়ের শেষ ছিল না। যে সুন্দরী মেয়েটি তার ভাইঝি পরিচয়ে তার রকেট যাত্রার সহচর, সে প্রকৃতপক্ষে বিজ্ঞানী কার্পভের মেয়ে। পুরন্দরের সম্পূর্ণ নতুন এবং অভিনব পরীক্ষাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই মিথ্যা সম্পর্ক পাতিয়ে পুরন্দরকে সম্পূর্ণ প্রতারিত করেছে একথা বুঝে বিস্ময়ে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গিয়েছিল। তারপর 3-2 জনগণমন অধিনায়ক জয়ে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? জনগণমনকে জাতীয় সঙ্গীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কারণ রবীন্দ্র বিরোধীরা মনে করতেন এই গানটি পঞ্চম জর্জের ভারতে আগমন উপলক্ষে রচিত। কিন্তু রবীন্দ্রনাথের ব্যাখ্যায় এই ধারণার অবসানও হয়। তিনি জানান গানটি লেখার কারণ তার এক বন্ধুর অনুরোধ। অবশ্য ওই বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। বন্ধুর অনুরোধ তাকে করে তিনি প্রবল প্রতিক্রিয়ায় ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেন। আর এই বিধাতা কোনো পঞ্চম বা ষষ্ঠ জর্জ নন, তিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক। ব্যাপারটি রবীন্দ্রনাথের রাজভক্ত বন্ধুও উপলব্ধি করেন। 3-2 অথবা পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এ প্রশ্নের উত্তরে পৃথিবী কি জানিয়েছিল? উক্ত উদ্ধৃতিটি শিবতোষ মুখোপাধ্যায়ের রচিত পাঠ্যগল্প কারদৌর কদ্দূর থেকে নেওয়া হয়েছে। উত্তরটা এটা হবে। তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ, যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চড়ইবেতি। 3-3 সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি সুকান্ত ভট্টাচার্য চিরদিনের নামক কবি থেকে নেওয়া হয়েছে।
স্মৃতির ব্যাখ্যা। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। যুগ শব্দটির অর্থ হলো কাল বা সময়, আর সুবর্ণ শব্দের অর্থ হলো সোনা। তাহলে সুবর্ণ যুগ কথাটির অর্থ হলো সোনার যুগ বা সেরা সময়। কবিতাটিতে যে গ্রামের বৃষ্টি ভেজা দিনের ছবি তুলে ধরা হয়েছে, সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগেই ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছে, অনেকে হয়তো বা মারাও গেছে। কিন্তু কষ্টের সেই দিনগুলো অতিক্রম করে যেসব মানুষ আজও সেই গ্রামে বাস করছে, তাদেরই মধ্যে এক কৃষক বধূ জল আনবার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে কোনো মতে দেখে যে সবুজ ক্ষেতে সবুজ ফসল ধরেছে। কবি ওই সবুজ ফসলের মধ্যে দিয়েই সুবর্ণযুগের পদধ্বনি শুনতে পান। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কবি বলেছেন, ফসল ভালো হওয়ায় দুর্ভিক্ষভোগী গ্রামের কামার কুমোর গ্রামের মানুষ দুর্ভিক্ষকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়ে খেয়ে পড়ে সুস্থভাবে বাঁচতে পারবে। খেয়ে পড়ে সুস্থভাবে বাঁচাই সুবর্ণযুগ বা ভালো সময় নিয়ে আসে বলে কবি মনে করে প্রশ্নে উদ্ধৃত উক্তি করেছেন। 3-4 নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় তার নোট বই কবিতায় শিশু মনের খেয়ালি কল্পনার জাল বুনেছেন শব্দ ও ছন্দের মাধ্যমে। এ নোট বই সাধারণ নোট বই নয়, এতে আছে কতকগুলি উদ্ভট প্রশ্ন যা শিশু মনে হাসির উদ্রেক করে। ফড়িংয়ের কলি ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, এসব সাধারণ প্রশ্নের উত্তর শিশু মাথা ঘামিয়ে লিখে নেয়। কান কেন কটকট করে, ফোঁড়া কেন টনটন করে, এ প্রশ্ন আজগুবি বলেই মনে হয়। ঝোলাগুড় কী কাজে লাগে আমরা সবাই জানি, তবে এর প্রয়োগটি বেশ অদ্ভুত। তেজপাতায় কেন তেজ, লঙ্কায় কেন ঝাল, জোয়ানে কেন ঝাঁঝ, এসব প্রশ্ন অতি সাধারণ হলেও কবির উপস্থাপনা কৌশলে বেশ মজার উদ্রেক হয়। ও পিলে চমকানো ব্যাপারটা বেশ হাস্যকর, তবে দুন্দুবি ও অরণি ব্যাপারটা একটু শক্ত। যাই হোক, কবির কলমে ছড়ার ছন্দে সামান্য বিষয়গুলি অসামান্য হয়ে উঠেছে নোট বই কবিতায়। 3-5 সে এক এলাহি ব্যাপার। কোথায় এলাহি ব্যাপার ঘটেছে, এলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। জন্য উত্তরটা লিখলে হবে, লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুতে উল্লিখিত হোটেলটি যে হোটেলওয়ালা চালাতো, সে আসলে ছিল সার্কাসের দলের পালিয়ে যাওয়া ঋণগ্রস্ত অধিকারী মশাই। কালিয়ার বনে বটতলায় ছিল হোটেল। গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে, আর গাছের গোড়ায় 3টি পাথর দিয়ে তৈরি করা প্রকাণ্ড উনুনের গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে যা ফুটছে তাতে সুগন্ধ মম করছে। মাথার ওপরে ডালপালা ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। বটগাছের নিচু ডালগুলোতে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে আছে, আর গাছের গুঁড়ির ওপর ফাঁকা কাঠের তক্তায় খাওয়া দাওয়া চলছে। রোজ রাতে এই হোটেলে হোটেলওয়ালা বানাতো স্বর্গের সুরুয়া আর হাত রুটি। যে সুরুয়া নিয়ে সে খুব গর্বিত। এই সুরুয়ার অপূর্ব স্বাদের জন্য তার এই নাম। আসলে খাবারের মধ্যে নকল দাড়িগোঁফ ফেলে রান্না করায় তার এই স্বাদ। একসময় সার্কাসের জন্য নতুন তাঁবু, বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে জিনিসের দাম না দিতে পেরে অধিকারী পালিয়ে যায়। পরে ছদ্মবেশে হোটেল চালিয়েও সে তার সার্কাসের দলকে খাওয়ায়, তাদের মহড়া দেওয়ায়, এমনকি দুঃখী লোকেদের সাহায্যও করে। শেষ পর্যন্ত সে তার ধার শোধ করে দিতেও সক্ষম হয়। 3-6 ও সব পারে। বক্তাকে, বক্তা হচ্ছে টিয়া। বক্তার মতে সে কি পারে। তার মতে মাকু হচ্ছে অঙ্ক কষতে পারে, সেলাই কল চালাতে পারে, পেরেক ঠুকতে পারে। তারপর 4 বলেছে প্রবন্ধ রচনা করো। 4-1 বলেছে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। সৃষ্টি বাঁচলে তবেই স্রষ্টার অস্তিত্ব থাকবে, এমন কথাকে শিরোধার্য করেই বলতে হয় মনুষ্য জীবনে সভ্যতা সংহতি ততদিনই টিকে থাকবে যতদিন পর্যন্ত পরিবেশ থাকবে স্বচ্ছ ও স্বাভাবিক। তাই মানব জীবনে পরিবেশের প্রভাব বিষয়টি এক অর্থে অভিনব। কেবল বর্তমান সময় নয়, অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে আঁকড়ে ধরেই মানব জীবনের অস্তিত্ব, আর এই অস্তিত্ব অবস্থানে পরিবেশের ভূমিকা উজ্জ্বল। এক্ষেত্রে পরিবেশ হলো উষ্ণতার স্বাভাবিক হ্রাস বৃদ্ধি, পর্যাপ্ত বৃষ্টিপাত, অরণ্য ও প্রাণীর সহাবস্থান, পাহাড় পর্বত কৃষিজমির স্বাভাবিক
উপস্থিতি ইত্যাদি। জেনে রাখা দরকার, মানুষের অস্তিত্ব নির্ভর করছে স্বাভাবিক উদ্ভিদের বেঁচে থাকার ওপর, অর্থাৎ প্রাণকে ধরে রাখার জন্য অক্সিজেন, খাদ্যের সংস্থানের জন্য ফল, শস্য, সবজি, গৃহস্থালির সাজ সরঞ্জামের জন্য আসবাবপত্র, রাস্তাঘাট নির্মাণ থেকে মরদেহ দাহ পর্যন্ত সর্বক্ষেত্রেই মানুষ উদ্ভিদ তথা পরিবেশের ওপর নির্ভরশীল। প্রাণী হিসেবে পৃথিবীতে মানুষ এককভাবে বাঁচতে পারে না। অন্যান্য প্রাণীর সহাবস্থানের প্রভাবও মানব জীবনে রয়েছে, যেমন কৃষিক্ষেত্রে বলদ, পরিবহনে ঘোড়া, পরিবেশ পরিচ্ছন্নতা কাক, শকুন, ওষুধ প্রস্তুতির বিভিন্ন স্থলজ ও জলজ প্রাণী প্রভৃতি। আবার মানুষের খাদ্যের প্রয়োজন মেটায় এই অরণ্য প্রাণীকুল। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। স্থলভাগের মধ্যে আবার আছে পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, বনাঞ্চল প্রভৃতি। সুউচ্চ পর্বত যেমন অসংলগ্ন বায়ুর হাত থেকে পরিবেশকে রক্ষা করে, তেমনি কৃষি, শিল্প ও নিত্য প্রয়োজনে জলভাগের অত্যাবশ্যকীয় উপস্থিতি মানব জীবনকে সচল রাখে। আবার একজন ভূমিষ্ঠ শিশুকে সুস্থ, সতেজ, স্বাভাবিকভাবে গড়ে তুলতে গেলে সুস্থ প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি মানুষের তৈরি সাংস্কৃতিক পরিবেশেরও একান্ত প্রয়োজন। সুস্থ, শিক্ষিত, সাংস্কৃতিক পরিবেশ আগামী পৃথিবীর জন্য শুভ লক্ষণ। সুতরাং মানব জীবন আর পরিবেশ ভাবে জড়িত। প্রকৃতি যেমন মানুষকে সুস্থ ও সুন্দর করে রাখতে পারে, তেমনি মানুষই পারে স্বাভাবিক বসবাসের উপযোগী পরিবেশ ধরে রাখতে। তাই পরিবেশের ওপর যত্নশীল মানুষকেই হতে হবে। 2. বাংলার উৎসব। ভূমিকা। মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। মানুষ শুধু খেয়ে পড়ে বেঁচে থেকেই সন্তুষ্ট হয় না, সে অনেকের সঙ্গে নিজেকে মিলে চায়, দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চায়, কর্মক্লান্ত জীবনে খুঁজে নিতে চায় সহজ অনাবিল আনন্দ। আর সেজন্যই মানুষ উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। ধর্মীয় উৎসব। নানান ধর্ম সম্প্রদায়ের বাস এই বাংলায়। সকল সম্প্রদায় আপন আপন ধর্মীয় উৎসবে মেতে ওঠে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো। শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য ধর্মমত নির্বিশেষে বাঙালি জীবন আনন্দমুখর হয়ে ওঠে। দুর্গাপুজো ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, ধর্মপুজো প্রভৃতিও বাংলার বিশিষ্ট ধর্মীয় উৎসব। এছাড়া আরও নানা ধরনের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে। মহরম, ঈদ, শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসবও বাঙালি জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যে রয়েছে বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে প্রভৃতি উৎসব। সামাজিক পারিবারিক উৎসব। মানুষ সামাজিক জীব, ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানকেও সে ভাগ করে নিতে চায় সমাজের আর 5 জনের সঙ্গে। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, জামাইষষ্ঠী, ভাতিয়া এইসব পরিবার কেন্দ্রিক অনুষ্ঠানগুলিও শেষ পর্যন্ত বাংলার সামাজিক উৎসবে পরিণত হয়। এইসব উৎসবের মধ্যে দিয়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গেও একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, সুদৃঢ় হয় সামাজিক বন্ধন। ঋতু উৎসব। বিভিন্ন ঋতুতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব। বাংলার ঋতু উৎসবগুলির মধ্যে প্রধান কয়েকটি হলো নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা, নববর্ষোৎসব প্রভৃতি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৃক্ষরোপণ, বর্ষামঙ্গল, বসন্তোৎসব প্রভৃতি ঋতু উৎসব বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয়। রবীন্দ্রনাথের ধারা অনুসরণ করে এই সমস্ত উৎসব আজ শান্তিনিকেতনের বাইরে জনপ্রিয় হয়ে উঠেছে। জাতীয় উৎসব শুধু ধর্মীয়, সামাজিক, পারিবারিক কিংবা ঋতু উৎসব নয়। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি পালন উপলক্ষে বাঙালি উৎসবে মেতে ওঠে। উপসংহার। বাঙালি উৎসব প্রিয় জাতি, সেই জন্যই বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণের সমারোহ। এইসব উৎসব একের সঙ্গে অন্যকে মিলিয়ে দেওয়ায় নিজেকে সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসার মাধ্যম। এইসব উৎসব আছে বলেই সমস্যা জটিল, দুঃখ জর্জর জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এই সব উৎসবের মধ্যেই রয়ে যায় বাঙালির প্রাণের পরিচয়। 4.3 বিজ্ঞান ও আধুনিক জীবন। আধুনিক জীবন। বিজ্ঞান আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। মানব সভ্যতার অগ্রগতি ও উন্নয়নের পেছনে বিজ্ঞানের অবদান অপরিসীম। প্রাচীনকালে মানুষের জীবন ছিল কঠিন ও সীমাবদ্ধ, কিন্তু বিজ্ঞানের কল্যাণে আজকের জীবন অনেক সহজ, আরামদায়ক ও গতিশীল হয়েছে। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে, আজকের দিনে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে বিজ্ঞান আমাদের পাশে রয়েছে। বিদ্যুৎ, রেফ্রিজারেটর, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট কিছুই বিজ্ঞানের দান। যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান এক বিপ্লব এনেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মুহূর্তেই খবর আদান প্রদান করা যায়। চিকিৎসা ও
ক্ষেত্রে। বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বহু জটিল ও প্রাণঘাতী রোগ আজ আর মরণব্যাধি নয়। একসময় যেসব রোগে মানুষ মৃত্যুবরণ করত সেসবে এখন কার্যকর ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। আধুনিক অপারেশন থিয়েটার, এক্স রে, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি প্রভৃতি সবই বিজ্ঞানের অবদান। শিক্ষা ও গবেষণায় বিজ্ঞান আজকাল শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনলাইন ক্লাস, ভার্চুয়াল ল্যাব, ই-বুক, ডিজিটাল বোর্ড ইত্যাদি শিক্ষাকে করেছে আরও সহজ ও কার্যকর। গবেষণা ও কাজেও বিজ্ঞান দিয়েছে নতুন দিগন্ত ও জীবনযাত্রার উন্নয়ন। পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন, বিমান, রকেট, স্যাটেলাইট সবকিছুই আধুনিক জীবনকে দ্রুততর ও কার্যকর করে তুলেছে। একই সঙ্গে বিনোদনের দিকেও বিজ্ঞানের অবদান অনেক। টেলিভিশন, সিনেমা, অনলাইন স্ট্রিমিং সার্ভিস ইত্যাদি মানুষকে আনন্দ ও বিশ্রামের সুযোগ করে দিয়েছে। সতর্কতা ও দায়িত্ববোধ। তবে বিজ্ঞানের অপব্যবহার করলে তা হতে পারে ভয়াবহ। পারমাণবিক অস্ত্র, দূষণ, প্রযুক্তি নির্ভরতা ও সামাজিক বিচ্ছিন্নতা এসব বিজ্ঞানের নেতিবাচক দিক। তাই বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারের দিকেই আমাদের মনোযোগী হতে হবে। উপসংহার: বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না। এটি আমাদের জীবনকে শুধু সহজ করে তোলে না, বরং নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দেয়। তাই বিজ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি সুন্দর, উন্নত ও মানবিক সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। 4 বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছপালা শুধু আমাদের অক্সিজেন সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সাহায্য করে। গাছ লাগিয়ে আমরা একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। ভূমি, প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছপালা আমাদের জীবনযাত্রার জন্য অপরিহার্য। তারা অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক। এছাড়াও গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটি ক্ষয় রোধ করে, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। বৃক্ষরোপণের উপকারিতা: অক্সিজেন সরবরাহ: গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস এবং জীবন্ত প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা: গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারা বায়ু দূষণ কমাতে সাহায্য করে, জল সংরক্ষণ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা: গাছপালা বনভূমি সৃষ্টি করে, যা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা এবং ভূমিধ্বস থেকে রক্ষা করতে সাহায্য করে। জলবায়ু নিয়ন্ত্রণ: গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। অর্থনৈতিক ও সামাজিক লাভ: গাছপালা আমাদের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদান করে। তারা কাঠ, ফল এবং অন্যান্য মূল্যবান জিনিস সরবরাহ করে। এছাড়া তারা পর্যটন এবং বিনোদন শিল্পের উন্নতিতে সাহায্য করে। প্রয়োজনীয়তা: আজকের পৃথিবীতে যেখানে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আরও বেশি। বনভূমি কমে যাওয়ায় মাটি ক্ষয় বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হচ্ছে। তাই আমাদের উচিত ব্যাপক হারে বৃক্ষরোপণ করা। উপসংহার: বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনযাত্রার উন্নতি করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণে অংশ নিই এবং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।